সরকারি হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, গাফিলতি ও হয়রানির অভিযোগ রোগী ও স্বজনদের। কুয়েতে চাকরি হারানোর শঙ্কায় 2.5 লাখ বাংলাদেশি, দেশটিতে অভিবাসী 30 ভাগে নামিয়ে আনার প্রস্তাব। ফ্লাইট বন্ধ থাকায় ফিরতে পারছেন না প্রবাসীরা, সংকটে দেশের জনশক্তি রপ্তানি খাত। করোনা ঝুঁকিতে কোরবানির ঈদও খুলছে না সিনেমা হল, ক্ষতির মুখে চলচ্চিত্র প্রযোজক ও হল মালিকরা। বিশ্বজুড়ে করোনায় একদিনে আক্রান্ত 2,36,000, এ পর্যন্ত প্রায় 6 লাখ মানুষের মৃত্যু। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ ঝুঁকির মাঝে দেশজুড়ে সরকারি হাসপাতালগুলোতে রয়েছে চিকিৎসায় অবহেলার অভিযোগ। চিকিৎসকের অনুপস্থিতি বা অবহেলায় রোগীর প্রাণহানির অভিযোগও রয়েছে। এছাড়া হাসপাতালে লোকবলের অভাব, পরীক্ষা নিরীক্ষায় গাফিলতি ও নানা হয়রানির কথা বলছে রোগী ও তাদের স্বজনরা। 6 জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাবেক ফুটবলার ও ব্যবসায়ী মোহাম্মদ হানিফ শেখ। পরিবারের অভিযোগ, 5 জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হলেও সঠিক চিকিৎসা হয়নি তার। সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ স্কুল ছাত্র রহমত মুন্সিরও। তাই নিরুপায় হয়ে বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসার অভাবেই তিনি ইন্তেকাল করেছেন। এটা আমাদের খুলনার জন্য অত্যন্ত দুঃখজনক। প্রথমে দেখতে হবে যে লোকটা সত্যি কি হইল, কিন্তু ওরা একটু ধারেও আসে নাই, দেখেও নাই। চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ মেহেরপুরেও। গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসা এবং চিকিৎসকের অবহেলায় 2 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। আমি ডাক্তারদের অনেক রিকোয়েস্ট করলাম, করোনা হলে তো আপনারা বুঝতে পারবেন, সেটা তারা একেবারে মূল্যায়ন করলো না, কিন্তু সে বিনা চিকিৎসায় মারা গেছে। এছাড়া করোনার সংক্রমণের আশঙ্কায় হিলি, রংপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, গাজীপুর সহ দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অর্ধেকে নেমেছে। করোনার মধ্যেও নিরুপায় হয়ে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের অভিযোগ, পরীক্ষা নিরীক্ষা ঠিকমতো হচ্ছে না, চিকিৎসকরা রোগী দেখতে আসেন না। একটা ডাক্তার যদি থাকতো এখানে, তাদেরকে আমরা দেখে হয়তো চলে যেতে পারতাম। এখানে যে সময় ব্যয় করতেছি বা ভোগান্তি, আমার মনে এটা কষ্টকর। আমি সেই 9টার সময় আসছি এখানে, এই পর্যন্ত একভাবেই বসা আছি। প্রত্যেকটা রুমের আমি ডাক্তার খুঁজি, একটা ডাক্তারও নাই। সব ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে মেডিসিন, সার্জারি, গাইনি সহ সব বিভাগে করোনা পূর্ববর্তী সময়ের মতো সেবা দেওয়ার কথা জানান এই চিকিৎসক। জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, শিশু বিভাগ এবং চর্ম বিভাগে, মেডিসিন বিভাগে এই চিকিৎসাগুলো নিয়মিত প্রদান করে থাকি এবং আমাদের স্বাভাবিক অপারেশন আমরা করোনার কারণে যেগুলো স্থগিত ছিল, এখন আমরা নতুন করে সবগুলা শুরু করেছি। তবে করোনা আতঙ্ক কেটে গেলে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়বে বলেও জানান এই চিকিৎসক। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো জানাতে রংপুর ও কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা পাওয়া নিয়ে জেলার সাধারণ মানুষরা কি বলছে, হাসপাতাল কর্তৃপক্ষেরই বা বক্তব্য কি? মূলত আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এটি একটি সরকারি হাসপাতাল। এটি কিন্তু 8 জেলা নিয়ে গঠিত। 8 জেলা থেকে যেসব রোগীরা কিন্তু এখানে আসে, তারা চিকিৎসা সেবা নিতে আসেন, তারা কিন্তু আসলে ভোগান্তির শিকার হচ্ছেন এক পর্যায়ে। আমরা কিন্তু কথা বলেছি রোগীদের সাথে, তারা যেমন ঠিক বলেছেন যে সকালে এসেছেন, কিন্তু 3 দিন পরেও তার কাছে ডাক্তারের দেখা মেলেনি। সেখানে কিন্তু নার্স এবং যারা ব্রাদার রয়েছেন তারাই কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তবে এর আগে, অর্থাৎ করোনার আগে, আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1800 থেকে 2000 রোগী কিন্তু সেখানে সবসময় সেবা নিতে আসছেন। এই যারা আসছেন তারা কিন্তু ভোগান্তিরও শিকার হয়েছেন। এখন দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই কিন্তু রোগীর সংখ্যা কমে যাচ্ছে। আমরা দেখেছি যে গতকালে যে হিসাব নিয়েছি, তো 765 জন রোগী রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আজকেই সকালে আমি যেটি তথ্য নিয়েছি, সকালেই দেখা গেছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এই হাসপাতালে রোগীর সংখ্যা রয়েছে প্রায় 170 জন। তারা কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা একটু আগে কিন্তু একটি রোগীর স্বজনের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে পরশুদিন তারা এসেছেন,
ভর্তি হয়েছেন, এই পর্যন্ত ডাক্তার এসেছেন, আজকে নাকি ডাক্তার আসবেন এমনটি আসলে বলছেন। তবে সব মিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে সব সেবা যারা সেবা নিতে আসছেন বা যারা রোগী, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে অভিযোগগুলো রয়েছে এটি কিন্তু বরাবরের মতোই আমরা দেখেছি যে প্রতিনিয়তই কিন্তু তাদের ডাক্তারের সাথে এবং নার্সদের সাথে ইন্টার্ন চিকিৎসার সাথে তাদের ঝগড়া বিবাদ হয়ে থাকে, কারণ তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। এখান থেকে তারা বিভিন্ন বাইরে গিয়েই তারা প্রাইভেট হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন, অনেকে আবার চলে যাচ্ছেন। যারা গরিব মানুষ রয়েছেন অত্র এলাকায়, কিন্তু আমরা জানি যে বানবাসা এলাকা অর্থাৎ গরিব এলাকা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে সব জায়গা থেকে যারা আসেন তারা কিন্তু নিতান্ত গরিব এলাকার লোক। তারা কিন্তু মেডিকেল কলেজ সরকারি হাসপাতাল ছাড়া তার চিকিৎসা সেবা নেওয়ার মতো প্রাইভেট ক্লিনিক। পরবর্তীতে নিশ্চয় আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবো। একটু জানতে চাই কুমিল্লার পরিস্থিতি। কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লাতে করোনা পরিস্থিতির জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার চিত্র কি? চিকিৎসা সেবা পাওয়া নিয়ে রোগীরা কি বলছে? কিন্তু আমরা যেটা সাধারণত বলে থাকি সেটা হচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো মূলত সাধারণ মানুষের যে সেবা নেওয়ার জায়গা সেগুলো, তো সেই সব জায়গাগুলোতে আমরা আসলে গতকালকেও খোঁজ নিয়েছি এবং আজকে সকালেও যেটা ওখানকার সাধারণ মানুষের সাথে কথা হচ্ছিল তারা আমাদেরকে জানিয়েছে যে মূলত কিন্তু সেই সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু ডাক্তারদের সংকট রয়েছে, যেহেতু করোনাকালীন সময়ে ডাক্তারদেরকে শিফট বা রোস্টার অনুযায়ী তাদেরকে সেবা প্রদান করতে হচ্ছে, সে কারণে কিন্তু তারা কিন্তু সবসময় স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে থাকতে পারছে না। তো আমরা তারা বলছে যে যেহেতু এর করোনার আগেই প্রতিটি উপজেলাতে আসলে এক ধরনের চিকিৎসার সংকট রয়েছিল, যেসব জায়গাগুলোতে 4-5 করে চিকিৎসক থাকার কথা রয়েছিল সেখানে 2 বা 3 করে তারা সেবা দিচ্ছিলেন, আর করোনা শুরু হওয়ার পর থেকে কিন্তু সেই চিকিৎসকের সংখ্যাটি অর্ধেক হয়ে গেছে। তো সাধারণ মানুষের যেটি বক্তব্য, যেখানে করোনার কারণে সাধারণত আপনার যেখানে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে সেবা দেওয়া বন্ধ হয়ে গেছে, সাধারণ সেবাগুলো তারা যদি সরকারি হাসপাতালগুলোতে না পায় তারা আসলে কোথায় যাবে? তো এই ব্যাপারে কিন্তু জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে রোস্টার অনুযায়ী চিকিৎসক যারা আছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য নিয়োজিত করেছেন। ভবিষ্যতে যেন এই সেবার মান অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে কিন্তু তারা যেসব অন্যান্য চিকিৎসক রয়েছেন তারা যেন নিয়মিত সেই চিকিৎসা সেবাগুলো প্রদান করে আসেন, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আর রোগীদের যে বিশেষ অভিযোগ সেটি হচ্ছে যে তারা সময় মতো গিয়ে চিকিৎসক পাচ্ছেন না। চিকিৎসক থাকুক কিংবা না থাকুক, তারা চান যে সেই সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গিয়ে যেন তারা সাধারণ স্বাস্থ্য সেবা যেগুলো সেগুলোকে পেয়ে যান, কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু বেসরকারি হাসপাতালের যেমন অভাব রয়েছে তেমনি চিকিৎসকের অভাব রয়েছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা যে তারা আসলে খুব দ্রুত এই সমস্যা থেকে উত্তরণ করে আসবে। রংপুর ও কুমিল্লার সরকারি হাসপাতালগুলো করোনাকালে চিকিৎসার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সারা দেশের শতাধিক পরিচ্ছন্নতা কর্মী করোনায় আক্রান্ত, মারা গেছেন 4 জন। তাদের জন্য নেই কোনো করোনাকালীন প্রণোদনা। সিটি কর্পোরেশন থেকে মাস্ক, গ্লাভস ও জুতার ব্যবস্থা করা হলো, বেশিরভাগ পরিচ্ছন্নতা কর্মীর কাছেই তা পৌঁছায়নি। করোনা টেস্ট করাইতে আমার পজিটিভ আসার পরেই আমি আবার সাথে সাথে হাসপাতালে ভর্তি হই। সিটি কর্পোরেশন আর সরকার থেকে এখনো আমরা এই পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। দক্ষিণ ঢাকার পরিচ্ছন্নতা কর্মী শিবু দাস, বয়স 38, করোনায় আক্রান্ত সহকর্মীকে হাসপাতালে নেয়ার পর সপরিবারে সংক্রমিত হন করোনা ভাইরাসে। প্রতিদিনের গৃহস্থলী, হাসপাতাল সহ সব রকমের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ধ্বংসের কাজটি যারা করছেন তাদের বেশিরভাগই ব্যবহার করছেন না কোনো রকম সুরক্ষা সামগ্রী। ফলে পরিবার সহ প্রতিটি পরিচ্ছন্নতা কর্মী করোনায় আক্রান্তের মারাত্মক ঝুঁকিতে। একজন লোক সিটি কর্পোরেশনে চাকরি করতে, উনি মারা গেছেন এই করোনার আক্রান্ত হয়ে। গ্লাভস, মাস্ক, জুতা কোনো কিছু দেয় না সিটি কর্পোরেশন, দেয় না মাস্ক, দেয় না ব্যাগ, দেয় না কোনো কিছু। আমরা কি করব? পরিচ্ছন্নতা কর্মীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জানালেন, করোনা মহামারী কালেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীদের নেই কোনো ঝুঁকি ভাতা, এমনকি মৃত্যু হলেও তার পরিবার পাচ্ছে না কোনো প্রণোদনা। এ যাবৎ পর্যন্ত করোনা ভাইরাসে আমাদের এই পরিচ্ছন্নতা কর্মীর 4 জন প্রাণ গিয়েছে এবং শতাধিক সংক্রমণ আক্রান্ত। এই কাজের ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা জীবন দিচ্ছে তারা কি কোনো রকম সুযোগ সুবিধা পাবে কিনা আমাদের সন্দেহ। কেবল ঢাকার 2 সিটিতে কাজ করছে 7,000 পরিচ্ছন্নতা কর্মী। তাদের স্বাস্থ্য সুরক্ষায় আরও নজরদারি বাড়ানো হবে বলে জানান 2 সিটির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। কনফার্ম করার চেষ্টা করতেছি আমাদের কর্মীদের যে এদেরকে যাতে মিনিমাম এরা মাস্কটা পরে
এবং যেখানে হ্যান্ড গ্লাভস দরকার হয় সেটা পরে, এবং আমাকে ময়লার আবর্জনা যেখানে কাজ করে, যেখানে উঠায় চাকে উঠায় ইয়েতে করে ওইখানে বুটটা পরে। এবং আমরা কনফার্ম করছি যে তারা তাদের কাছে ছিল 2 মাস আগে, দেখো 2 মাস আগে যেটা ওই গ্লাভসটা ছিঁড়ে গেল, আমরা আবার পরবর্তী পর্যায়ে যে কাজ ইয়াতে আসতেছে আমরা কন্টিনিউয়াসলি ওদেরকে দিয়ে যাব, এই প্রচেষ্টা চলছে। ঝুঁকি নিয়ে কাজ করলেও প্রণোদনার আওতায় আসেনি দেশের পরিচ্ছন্নতা কর্মীরা। করোনার এই মহামারীর মধ্যে নিয়মিত সুরক্ষা উপকরণ পৌঁছানো, স্বাস্থ্য বীমা এবং করোনা আক্রান্ত হলে চিকিৎসা নিশ্চিত করার দাবি তাদের। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা দেশে মৃত্যু হয়েছে আরও 51 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2500। আরও 13,460 নমুনা পরীক্ষায় 3034 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.54%। শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ আর প্রথম মৃত্যু 18 মার্চ। করোনা শনাক্তের 132তম দিনে দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 2500। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয় 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে আরও 51 জনের। এর মধ্যে 40 জন পুরুষ ও 11 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28 এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2011 জন 78.96% এবং নারী 536 জন 21.04%। 24 ঘন্টায় মৃত্যুবরণ যারা করেছেন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 16 জন, খুলনা এবং বরিশাল বিভাগে 6 জন করে, রাজশাহী এবং সিলেট বিভাগে 3 জন করে। শুক্রবার নতুন শনাক্ত 3034 জন সহ দেশে মোট করোনা আক্রান্ত 1,99,357 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.54%। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,681টি নমুনা এবং পরীক্ষা হয়েছে 13,460টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,06,751টি নমুনা এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,034 জন। এ পর্যন্ত শনাক্ত 1,99,357 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.54% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.80%। দেশে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,762 জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ 1,08,725 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.54%। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মারাত্মক ঝুঁকিতে পড়েছে দেশের জনশক্তি রপ্তানি খাত। ফ্লাইট বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে পারছে না অনেক প্রবাসী। ফলে নিয়োগকারী দেশগুলো এখন উল্টো পথে হাঁটছে। কবে সবকিছু স্বাভাবিক হবে তার নিশ্চিত নন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তবে করোনা পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতে চাহিদা বাড়বে, তাই আশা দেখছেন বিশেষজ্ঞরা। 10 বছর ধরে ইতালিতে রেস্তোরাঁয় কাজ করেন সাভারের জহিরুল ইসলাম। করোনা পরিস্থিতিতে 14 মার্চ দেশে আসেন। ফিরে যাওয়ার জন্য টিকিট কাটলেও ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারছেন না। এই অবস্থায় চাকরি হারানোর আশঙ্কা করছেন তিনি। মালিক বলতেছে তুমি যত দ্রুত পারো চলে এসো, সেখানে কাজে কাজ হবে। তো আমি যখন যেতে না পারি নিশ্চিত মালিক হয়তো অন্য লোক দেখবে। গত জানুয়ারিতে ছুটিতে এসে আটকা পড়েছেন হিমায়তপুরের সৌদি প্রবাসী আব্দুল আজিজ। কর্মস্থলে ফিরতে না পারায় সংসার চালাতে ব্যবসা শুরু করেছেন। একই অবস্থা মালয়েশিয়া ফেরত আলমতিরও। ছুটি তখন 50 দিনের লেগে, এখন এই করোনার কারণে যাইতে পারলাম না সৌদি আরব। আমি গেলে আমার বিষয় লাগাই দিব, বছর টাকাটা আমার বেতন কাইটে নি, যাইতে পারি না। এবছর 25 মার্চ পর্যন্ত কাজের জন্য বিদেশে গেছেন 1,81,000 মানুষ, অর্থাৎ মাসে 60,000 জন গেছেন, যা গত 3 মাসে পুরোপুরি বন্ধ ছিল। তা এখনো স্বাভাবিক হয়নি। করোনা পরীক্ষার ভুয়া সনদ নিয়ে বিদেশে যাওয়ায় সংকট আরও বেড়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, শ্রমিক নিয়োগকারী দেশগুলোর আস্থা ফেরানো কঠিন হবে। নতুন মার্কেটের খোঁজে আছি, কিন্তু এই মুহূর্তে সব মার্কেট তো মোটামুটি উল্টা পথে চলছে। এখন সবাই কমাচ্ছে, সবাই রিডিউস করছে ওদের চাহিদা। বিশ্বের যখন এই অর্থনৈতিক মান্দাটা কিছুটা স্বাভাবিক হবে, তারপরে আমরা বুঝবো এদের কতজন কোন দেশে নেবে। বিশেষজ্ঞরা জানান, আগে থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা ধরনের সমস্যা ছিল। করোনা নতুন সংকট তৈরি করেছে, যা মোকাবেলার জন্য প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন তারা।
আমরা যদি ভোকেশনাল ট্রেনিংকে পার্ট করে ফেলি আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের, তাহলে কিন্তু এর থেকে এগুলোর একটা পথ আমি দেখতে পাচ্ছি। করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 4% সুদে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার। করোনায় ছুটিতে আসা প্রবাসীদের সবাই দুশ্চিন্তায় আছেন। তারা দ্রুত তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে চান, আর এজন্য সব ধরনের জটিলতা নিরসনে সরকারের কার্যকরী পদক্ষেপ দাবি তাদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান হিসেবে গ্রেপ্তার ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমান এই আদেশ দেন। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ডাক্তার সাবরিনা চৌধুরীর 3 দিনের রিমান্ড শেষ হয় বৃহস্পতিবার। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পুনরায় রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে আদালতে নেওয়া হয় ডাক্তার সাবরিনাকে। জিজ্ঞাসাবাদের জন্য আরো 5 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম রিমান্ড নামঞ্জুর চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য সাবরিনার ফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাবরিনা আলীর কারণে যেহেতু বাংলাদেশের বাবুটি চরমভাবে বিকৃত হয়েছে, সেক্ষেত্রে এই মামলার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত থেকে এই ধরনের অপকর্ম করেছেন কিনা সেই বিষয়গুলো তুলে আনার জন্য এবং তার জালিয়াতির সমস্ত তথ্য উদ্ঘাটন করার জন্য মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে রিমান্ডের প্রয়োজন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামিকে 5 দিনের ভিতরে 2 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন। যেহেতু আইনগতভাবে কোম্পানির কেউ না, সেই ক্ষেত্রে এই মামলায়ও সে আসতে পারে না। আর একটা বিষয় হলো, যেহেতু যে এফআইআরটা হয়েছে এই এফআইআরই থানায় নিতে পারে না, কারণ হলো শুধুমাত্র একটা ঘটনার উপর ভিত্তি করে এফআইআর হয়েছে, কোনো অপরাধের উপর ভিত্তি করে এফআইআর হয়নি, সেটা আদালতকে আমরা বলেছি। এর আগে গত 12 জুলাই দুপুরে চিকিৎসক সাবরিনাকে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জেকেজির করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতি নিয়ে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেফতার করা হয়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট চেয়ারম্যান শাহেদ ঢাকা থেকে মহেশখালী, কুমিল্লা ও সাতক্ষীরায় আত্মগোপনে যেতে ব্যবহার করেছে ভাড়া করা একটি গাড়ি। আত্মগোপনে তাকে সহায়তা করেছেন রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভাইরা গিয়াসউদ্দিন জালালি ও গাড়ি চালক মাহমুদুল হাসান। বৃহস্পতিবার আসলে অভিযান চালিয়ে গাড়িসহ গিয়াস ও মাহমুদকে আটক করে র্যাব। গাড়ি থেকে উদ্ধার হয় 48টি ব্যাংক চেক। 9 দিন আত্মগোপনে থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বুধবার সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার হন রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ। গ্রেপ্তারের পর র্যাব জানায় রিজেন্ট হাসপাতালে অভিযানের রাতেই শাহেদ মহেশখালী চলে যান। সেখান থেকে কুমিল্লা হয়ে আবারও ঢাকায় আসেন, এরপর ঢাকা থেকে সাতক্ষীরা। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া কাশিমপুর সড়কে অভিযান চালিয়ে আটক করা হয় রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজের ভাইরা গিয়াসউদ্দিন জালালি ও তার গাড়ি চালক মাহমুদকে। জব্দ করা হয় শাহেদের ব্যবহৃত প্রাইভেট কার, 48টি সই করা চেক ও মাদক দ্রব্য। র্যাব জানায় আটক করা গাড়িটি ব্যবহার করে শাহেদ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তাকে সহায়তা করেছে গিয়াস ও মাহমুদ। গ্রেপ্তারের আগে সন্ধ্যায় এরা দুজন এ গাড়িতেই আরিচা পর্যন্ত পৌঁছে দেয় শাহেদকে। এই গাড়িতে করেই মূলত শাহেদ করিমকে আরিচা পর্যন্ত নামিয়ে দিয়ে আসা হয়েছিল। ফলশ্রুতিতে শাহেদ করিম ভেঙে ভেঙে বিভিন্ন পন্থা অবলম্বন করে সাতক্ষীরায় গিয়েছিলেন। উদ্ধার হওয়া 48টি চেকের সবগুলোই বৈধ, তবে এক এক চেকে এক এক রকম স্বাক্ষর। আর এভাবেই চেকে ভুয়া স্বাক্ষর দিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ করতেন শাহেদ। যারা পাওনাদার আছেন তারা শাহেদ করিমের কাছে গেলে এই চেকগুলা, এই ভুয়া চেকগুলা দিয়ে তাদেরকে উনি ভুয়া চেকগুলো দিতেন। পরবর্তীকালে যখন এই চেকগুলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হতো না, এই বিষয়ে শাহেদ করিমের সাথে যোগাযোগ করলে ভুক্তভোগীদেরকে উনি বলতেন মামলা করার জন্য। শাহেদের প্রতারণার শিকার ভুক্তভোগীদের সব রকম আইনি সহায়তা দেবে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মার পানি বাড়তে থাকায় দেশের মধ্যাঞ্চলের 7 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি কমলেও পানিবন্দী এখনো লাখো মানুষ।
গত 12 ঘন্টায় মানিকগঞ্জের আরিচা পয়েন্টে পদ্মা ও যমুনা নদীতে 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মুন্সিগঞ্জে পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে বেশ কিছু নতুন এলাকা। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শরীয়তপুরে নতুন করে প্লাবিত হয়েছে নড়িয়া ও জাজিরা উপজেলার অর্ধশতাধিক গ্রাম। 20 গ্রামের বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে চিলমারী উপজেলা শহর। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী আগামী 24 ঘন্টায় পদ্মা নদী সুরেশ্বর পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। আরও অবনতি হতে পারে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি। খেত ভাঙ্গা যাইতেছে, এই কারণে পাট আমরা সরাইতে পারতেছি না, বহুত প্রচুর স্রোত। নদীতে ধরছে, গাঙ্গে ধরছে, আমরা তো কোনো সাহায্য মাহায্য পাই না। আমরা কিভাবে পড়াহানে ছেলে ফেলে লইয়া বাঁচি? ভাঙে ভেঙেই তো গেছে বাজার, ভাঙা মানে পুরোটাই চলে গেছে বাজার। বন্যা আসিয়া রাস্তা ঘর মানে রাস্তা ভাঙি যা, আমার বাড়ি ঘর সব নদীতে বিলীন হয়ে গেছে। আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, জেলায় কোন কোন এলাকায় পানি বাড়ছে, সড়ক যোগাযোগের কি অবস্থা, পানিবন্দী এ পর্যন্ত কত মানুষ? আসলে ফরিদপুরে আপনি জানেন যে গত 12 ঘন্টায় পদ্মার পানি বিপদসীমার উপর 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখন বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে কিন্তু ফরিদপুরের সদরপুর উপজেলা, চরভদ্রসন এবং ফরিদপুর সদরে 3টি উপজেলায় প্রায় 30টি ইউনিয়ন পানি প্রবেশ করেছে এবং এর ফলে প্রায় 1.5 শতাধিক গ্রামে কিন্তু পানিবন্দী মানুষ এই মুহূর্তে রয়েছে। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে ফরিদপুর থেকে জেলা শহর থেকে উপজেলা পর্যায়ে যেতে, অর্থাৎ সদরপুর এবং চরভদ্রসন যেতে যে প্রধান সড়কটি, সেই সড়কটি কিন্তু গতকালকে বিকালেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অংশে ফাটল ধরেছে এবং ওই সড়কের বেশ কয়েকটি পয়েন্টের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং মানুষের ভারী যানের চলাচল বন্ধ হয়ে গেছে গতকাল সন্ধ্যা থেকেই। তো এমনি শুধুমাত্র অটো বা রিক্সা বা মোটরসাইকেল জাতীয় যান চলছে, ভারী যান বলতে যেটা ট্রাক, বাস, যেগুলো চলতো অঞ্চলে মানুষের যাতায়াত করার জন্য, সেটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। তো আপনাকে বলে রাখি যে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফরিদপুরে যিনি রয়েছেন সুলতান মাহমুদ, তার সঙ্গে কথা বলেছিলাম পানি বৃদ্ধির ফলে কি কি ধরনের ক্ষতির সংখ্যা রয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে পানি বৃদ্ধির ফলে মূলত আরিয়াল খাঁ নদ এবং মধুমতি নদী, 2টি নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে এবং ভাঙনের তীব্রতাও বিশেষ করে আলফাডাঙ্গা এবং মধুখালী উপজেলাতে এই ভাঙনের হার অনেক বেড়েছে এবং মানুষ কিন্তু তার ভূসম্পত্তি হারিয়ে নিঃস্ব হচ্ছে। অন্যদিকে ফরিদপুরের চরভদ্রসন এবং সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, অর্থাৎ প্রায় 15টি ইউনিয়ন রয়েছে, যে 15টি ইউনিয়ন পদ্মা নদী বেষ্টিত এবং পদ্মা নদীর দুর্গম চর অঞ্চলে। সেই অঞ্চলগুলোতেই মূলত কিন্তু এখন মানুষ বেশি জিম্মি বা বেশি অসহায় হয়ে পড়েছে। সেই অসহায় মানুষের জন্য সরকারিভাবে কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে গতকাল থেকেই তারা ফরিদপুর সদরের 2টি ইউনিয়ন এবং চরভদ্রসন এবং সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা প্রদান শুরু হয়েছে যারা দুর্গত তাদের জন্য। অন্যদিকে স্বাস্থ্য পানি, বিশুদ্ধ পানি নিশ্চিত করার জন্য বিশুদ্ধকরণ পানি, ট্যাবলেট এবং স্যালাইন জাতীয় খাবার তারা সরবরাহ করছে এমনটি আমাদের জানিয়েছেন। তবে তিনি বলেছেন যে দুর্গত অঞ্চলে মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে, যদি কেউ মনে করে সেখানে এসে আশ্রয় গ্রহণ করবে সেটা করতে পারে, সে ব্যাপারে সকল প্রস্তুতি প্রশাসনের রয়েছে, স্থানীয় প্রশাসন এবং উপজেলা প্রশাসনের রয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে ফরিদপুরের বন্যা পরিস্থিতি আমি বলতে পারি যে দিন দিন কিন্তু অবনতির দিকে যাচ্ছে। পানির বৃদ্ধির হার কম হলেও কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার দিকেই উঠছে এমন অবস্থা রয়েছে ফরিদপুরের। সহকর্মী মফিজুর রহমান ফরিদপুরের বন্যা পরিস্থিতির শেষ খবর জানাচ্ছিলেন। নিউ ইয়র্কে পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার ঘটনায় তার সাবেক ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 21 বছরের তাইরিস ডেভন হাসপিলের বিরুদ্ধে 2nd ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হবে বলে জানানো হয়েছে। ম্যানহাটনের নিজ ফ্ল্যাট থেকে মঙ্গলবার উদ্ধার করা হয় ফাহিমের খণ্ডিত মরদেহ। প্রায় 1 সপ্তাহ ধরেই ফাহিম সালের খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। পরে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ফাহিমের অ্যাপার্টমেন্টে যান তার বোন, দেখেন ভাইয়ের মরদেহ। তার ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ বলছে ফাহিমের হাত, পা ও মাথা বিচ্ছিন্ন ছিল, রাখা ছিল প্লাস্টিকের ব্যাগে। মরদেহের পাশেই পাওয়া গেছে ইলেকট্রনিক করাত। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার আরেক ব্যক্তির সঙ্গে বাসার লিফটে উঠছেন ফাহিম। ওই ব্যক্তি মাস্ক, টুপি ও গ্লাভস পরা ছিলেন, হাতে ছিল একটি সুটকেস। সেই সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। শুক্রবার গ্রেপ্তার হন ফাহিমের সাবেক ব্যক্তিগত সহকারী তাইরিস ডেভন হাসপিল। গোয়েন্দাদের ধারণা ফাহিমের কাছ থেকে বড় অঙ্কের অর্থ চুরি করেছিলেন তাইরিস। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ না করলেও তা ফেরতের জন্য চাপ দিচ্ছিলেন ফাহিম।
গত বছর ম্যানহাটনের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন ফাহিম সালেহ। শুরুতে পাঠাওয়ের সাথে থাকলেও বর্তমানে রাইডিং শেয়ারিং কোম্পানিটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পাঠাও ছাড়া নাইজেরিয়া ও কলম্বিয়াতেও দুটি রাইডিং শেয়ারিং কোম্পানি আছে 33 বছর বয়সী এই তরুণের। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন সহকর্মী এস.এম. সুলাইমান। আমি কথা বলেছিলাম নিউ ইয়র্ক পুলিশের একজন কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে আজ শুক্রবার এখানে সকাল, আজ ভোরে ফাহিম সালেহের ব্যক্তিগত সহকারী টেরেস ডোপেন তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মূলত খুব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনি যেমনটা বলেছেন যে তাকে সোমবার তাকে হত্যা করার পরে তার লাশ ফেলে রেখে পরদিন মঙ্গলবার সে ফাহিম সালেহের ব্যক্তিগত ক্রেডিট কার্ড ব্যবহার করে এখানকার ম্যানহাটনের 23rd স্ট্রিটে রেখে হোম ডিপোতে সে তার সরঞ্জামাদি কিনে তাকে কাটার জন্য ইলেকট্রিক করা এবং বিভিন্ন ভ্যাকুয়াম ক্লিনিং জিনিসপত্র কিনে তারপরে তার বাসায় এসেছিলেন এবং সেই ক্রেডিট কার্ডের সূত্র ধরেই পুলিশ তাকে সন্দেহ করে এবং বাসার পিছন দিয়ে তাকে হত্যা করার পরে বাসার পিছন দিয়ে সে এক্সিট ব্যবহার করে যে বের হয়ে গেছে। এসব সব সিসিটিভি ফুটেজ গুলো তারা ব্যবহার করে এবং সবগুলো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 21 বছর বয়সী টেরেস ডোপেন। আপনি পুলিশ যেমনটা জানিয়েছেন যে গত বিচ্ছেদের আগে ফাহিম সালেহের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে $10,000 চুরি করেছিল এই তার ব্যক্তিগত সহকারী। শুক্রবার বিকেলে পুলিশ যে কোনো সময় এখানে সাংবাদিকদের মুখোমুখি হবে এবং তারা আনুষ্ঠানিকভাবে সবকিছু তারা প্রকাশ করবেন লিখিত আকারে। এর আগ পর্যন্ত আসলে এখন পর্যন্ত টোটাল বিষয়টা আমরা এখানে মূলধারার মিডিয়া এবং বিভিন্ন পুলিশ কর্মকর্তার সাথে যারা নাম প্রকাশ না করার শর্তে আসলে এগুলো আমাদেরকে বলছেন। কোরবানির হাট মাতাচ্ছে হামজা, রোজো, টাইগাররা। ক্রেতা আকর্ষণ বাড়াতে গরুর এমন বাহারি নাম দিয়েছেন খামারিরা। ব্রাহ্মা জাতের এসব গরু বিক্রি হচ্ছে 25 থেকে 35 লাখ টাকায়। মার্কিন মুল্লুক থেকে এসেছে রোজো। সাদেক এগ্রো ফার্মে তার ভীষণ কদর। খেয়ে দেয়ে ওজন 1200 কেজি। কোরবানি উপলক্ষে বিক্রি হয়েছে 37 লাখ টাকায়। রোজোর সাথেই বড় হয়েছে টাইগার। চারদিকে তাকে দেখতে উৎসুক জনতার ভিড়। বিক্রি হয়েছে 27 লাখ টাকায়। বিক্রি হয়েছে আমাদের রোজো ও 37 লক্ষ টাকা বিক্রি হয়েছে। তো আমাদের এই টাইগার 27 লক্ষ টাকা বিক্রি হয়েছে। উইলিয়াম আছে বিক্রি হওয়ার অপেক্ষায়। এছাড়া দিলবার বিক্রি হয়েছে। আরও অনেক গরুই বিক্রি হয়েছে মাশাআল্লাহ। এগুলো সব ইম্পোর্টেড এবং হাই এন্ড গরু। প্রতি বছরই কোরবানির পশুর হাটে চমক হিসেবে থাকে ব্রাহ্মা জাতের বিশেষ কিছু গরু। ওজন, আকার ও দামের কারণে আলোচনায় থাকে পশুর হাটে। মার্কিন মুলুক থেকে আসা ব্রাহ্মা জাতের এই গরুটি 2.5 বছর ধরে বড় হয়েছে সামারাই ক্যাটেল ফার্মে। এটির নাম দেয়া হয়েছে হামজা। ওজন 1280 কেজি। বিক্রেতাদের দাবি এটি এবছরের সবচেয়ে বড় গরু, যেটি বিক্রি হয়েছে 35.5 লাখ টাকায়। করোনা মহামারীর কারণে এবার খামারগুলোতে বিক্রি বেশি। সংক্রমণ এড়াতে হাটের বিকল্প হিসেবে খামারেই ক্রেতার ঝোঁক। খামারগুলোর 60% কোরবানির পশু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আমার খামারে এ পর্যন্ত 60% গরু সোল্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আর আমার খামারে গরু আছে আপনার 70,000 থেকে শুরু করে আপনার প্রায় সর্বোচ্চ আপনার 17 লাখ, 20 লাখ। আর আমরা ব্রাহ্মা আনছি আমেরিকার থেকে, ওগুলো আমরা বিক্রি করছি 35.5 লাখ। আর একটা বিক্রি করছি 25 লাখ। ঈদের সময় যত ঘনিয়ে আসছে খামারগুলোতে বাড়ছে ক্রেতার সংখ্যা। আগে ভাগেই কিনে ফেলছেন কোরবানির পশু। সারা জীবনে আমাদের এটা থাকে যে একটা হাটে যাব, হাটে যে গরু দেখে আসবো। তো এবার প্রথমবার আর কি আমরা চিন্তা করলাম যে হাটে যাওয়াটা রিস্কটার জন্য আমরা খামারটা ট্রাই করি আর কি। কোভিড-19 প্যান্ডেমিকের একটা ব্যাপার আছে যে হাটে ভিড় বেশি হয়, তো এখানে যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কেনা যায় ভালো হবে। এবার রাজধানীতে পশুর হাট বসবে 10টি। ঈদের দিন সহ 5 দিন এসব হাটে পশু বিক্রি হবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ শঙ্কায় কোরবানির ঈদেও খুলছে না সিনেমা হল। এ নিয়ে পরপর 2 ঈদে বন্ধ থাকায় বড় আর্থিক ক্ষতির মুখে চলচ্চিত্র প্রযোজক ও হল মালিকরা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে সিনেমা হল খোলার অনুমতি চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। কতটা মায়া তোর দুটি চোখে আমাকে করেছে ব্যাকুল। দেশের চলচ্চিত্র শিল্প
উৎসব নির্ভর। প্রতি বছর 2 ঈদ সামনে রেখে প্রযোজকরা বড় বাজেটের সিনেমায় অর্থলগ্নি করেন। হল মালিকরাও ঈদে সারা বছরের ক্ষতি পুষিয়ে নেন। কিন্তু করোনার কারণে বদলে গেছে সব হিসেব নিকেশ। রোজার ঈদের মতো কুরবানির ঈদেও খুলছে না সিনেমা হলের দরজা। টানা 5 মাস ধরে বন্ধ দেশের সব সিনেমা হল। এতে অন্তত 500 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে চলচ্চিত্র প্রযোজক ও হল মালিকদের। সরকারি ভর্তুকি ছাড়া যা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। আমাদের যে ছবিগুলো আমাদের এখন নির্মাণ হয়ে বসে আছে, যেগুলো সার্টিফিকেট নিয়ে বসে আছে, এগুলোকে সরকার কিনে নিয়ে সরকার এফডিসির মাধ্যমে হল মালিকের সাথে একটা প্লেন পার্সেন্টেজ সেল যা হবে ভাগাভাগি করে নিবে। যাই হোক, যে কয়জন 10 জন দর্শক আসলো, এটা করতে হবে, কারণ এটা সরকারকে করতে হবে। এই লস বা এই ক্ষতি প্রডিউসার করতে পারবে না। প্রডিউসার করলে প্রডিউসার জীবনের মতো শেষ হয়ে যাবে। প্রদর্শক সমিতির পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সিনেমা হল খোলার অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে। তবে এখনো সিনেমা হল খোলার বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসেনি। কোরবানি ঈদও আমরা বোধহয় হল বন্ধই থাকবে, কেন এখনো আমাদের কোনো সরকারের কাছ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। আমাদের তো এমনি ব্যবসা গত 5 বছর 3-4 বছর থেকে খুব খারাপ ছিল। তো এই করোনা ভাইরাস এসে আপনার যেটা বলে যে লাস্ট নেইল ইন দ্য কফিন। প্রায় 2.5 মাস ধরে বন্ধ থাকার পর 5 জুন থেকে চলচ্চিত্রের শুটিংয়ের অনুমতি মিলেছে, কিন্তু অংশ নিচ্ছেন না কেউ। এছাড়া হল বন্ধ থাকায় আটকে আছে বেশ কয়েকটি ছবির মুক্তি। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন হাসপাতালে ভর্তি হয়েছেন। 12 জুলাই করোনা শনাক্ত হলে সেলফ আইসোলেশনে ছিলেন 46 বছরের এই অভিনেত্রী। ভারতের সংবাদ সংস্থা ANI এ তথ্য নিশ্চিত করেছে। সাবেক এই বিশ্বসুন্দরী মুম্বাইয়ের নানাভাতি হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি আছেন তার স্বামী চলচ্চিত্র অভিনেতা অভিষেক বচ্চন ও মেগা স্টার অমিতাভ বচ্চন। ঐশ্বরিয়া অভিষেক দম্পতির 8 বছরের মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।